আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের দ্বিতীয় ক্লাসে চলে আসলাম। অধ্যায় 8 এর দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে ইলেকট্রিক্যাল সার্কিট অনের 8 অধ্যায় তোমার হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এগুলো হচ্ছে বেসিক সূত্র। আজকে আমরা দ্বিতীয় বেসিক ক্লাস করব। সেই বেসিক ক্লাসে আমরা দেখব যে এক্সএল বড় এবং এক্সি ছোট, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বড় এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ছোট, এরকম কোনো কন্ডিশন, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বড়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ছোট, এরকম কোনো কন্ডিশন। ওকে, তা আমরা দেখি যে যখন এক্স এল বড় থাকবে এবং এক্স সি ছোট থাকবে, এরকম কন্ডিশন যখন হবে তখন আমাদের সার্কিটটা হতে পারে এরকম: একটি ইন্ডাক্টর, একটি রেজিস্টর, একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটর একসাথে থাকবে। তাহলে এই সার্কিটটাকে বলা হয় আর এল সি সিরিজ সার্কিট। আর এল সি সিরিজ সার্কিট, এটা হচ্ছে আর এল এবং এটা সি। এখানে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি থাকবে, এখানে নর্মালি কারেন্ট থাকে। এটার জন্য যেহেতু আমাদের এক্স এল বড় ধরা হয়েছে এবং এক্স সি ছোট বলা হয়েছে, তাহলে আমাদের এটা ভেক্টর ডায়াগ্রামটা হবে এরকম যে আনুভূমিকভাবে যদি আর থাকে, আর সবসময় আনুভূমিকভাবে হবে, এই যে আর এর মান এক্স এল সবসময় উপর দিকে 90 ডিগ্রি উপরে আর এর সাথে, এবং এক্স সি সবসময় নিচের দিকে, যেটা বিগত ক্লাসে আমরা আলাদা আলাদাভাবে দেখেছিলাম। এক্সএল ছিল উপর দিকে এবং এক্সি ছিল নিচের দিকে, আলাদা আলাদা অতিভুজ অঙ্কন করেছিলাম। এখন একসাথে করতে হবে। তো এই আনুভূমিকভাবে যেটা, সেটা হচ্ছে আমাদের আর, আমরা এখানে এক্স এল বড় ধরেছি, তার মানে এই পুরো অংশটুকু এক্স এল, এই যে এখান থেকে এখান পর্যন্ত, আর এইটুকু হচ্ছে এক্স সি। এটা দূরে কেন লিখলাম তার কারণ আছে অবশ্যই, আমরা একটু পরেই ঠিক এক্স সি পরিমাণ এক্স এল এর কাছ থেকে কেটে নেব। তার কারণ হচ্ছে এক্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যখন একসাথে থাকবে তখন একটি আরেকটির সাথে মিনিমাইজ করার চেষ্টা করবে। মানে এই যদি বড় থাকে তাহলে এর যতটুকু থাকবে ততটুকু একে দিয়ে শোধ করে দিয়ে আলটিমেটলি সে কতটুকু থাকছে সেটা বোঝা যাবে। তাহলে এক্স এল যেহেতু বড় আছে, তো একটা যেহেতু আরেকটার বিপরীতমুখী, এক্সএল এবং এক্সি যেহেতু একটার সাথে আরেকটা বিপরীতমুখী, তাহলে একটা প্লাস হলে আরেকটা মাইনাস। এখানে ধরে নাও যে টোটাল এর মান হচ্ছে 10 আর এর মান হচ্ছে 3, তাহলে এখানে 10 - 3 করলে কত হবে? আলটিমেটলি 7 থাকে। তো এই 7টা কার মান? এই 7টা এক্সি এর মান নাকি এক্সএল এর মান? অবশ্যই যে 10 ছিল তার পক্ষেই হচ্ছে এই 7, ঠিক আছে। আর এই 3 তো আমাদের আলটিমেটলি বাদ চলে গেল, তাই না? ওখানে মিনিমাইজ করে দেওয়া হয়েছে। তাহলে 10 এই 3কে মাইনাস করার জন্য ওর নিজের কাছ থেকে 3 দিয়ে দিল, তাহলে আলটিমেটলি থাকলো 7। তো এই 7টা কার? অবশ্যই এক্স এল এর জন্য। তাহলে এক্স সি এর পরিমাণটা সমপরিমাণ অংশ আমাদের কেটে ফেলতে হবে। তাহলে এই অংশটুকু আমরা যদি কেটে ফেলি তাহলে এটুকুর মান ছিল এক্স সি। তাহলে এইটুকু বাদ দিয়ে আমাদের যেটুকু আছে এখন ঠিক এখান থেকে এখান পর্যন্ত, তাহলে এটুকুর মান কি হবে? টোটালটা ছিল এক্স এল, আমরা এটুকু বাদ দিয়ে দিলাম এক্স সি, তাহলে অবশ্যই এই জায়গাটুকু এক্স এল মাইনাস এক্স সি হবে, মানে টোটালটা থেকে এটুকু বাদ। তাহলে এক্স এল থেকে এক্স সি বাদ দিলে যা থাকে সেই অংশটুকু হচ্ছে এটা, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের যদি একটা অতিভুজ অঙ্কন করা হয়, এখানে কোণ তৈরি হবে এবং এটা হবে সেই জেড। এখন আমাদের আগের মতোই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করতে হবে, ঠিক কোনটুকু? ত্রিভুজ তৈরি হয়েছে যেটুকু সেটুকুতে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা এখানে করব কি? অতিভুজ স্কয়ার মানে জেড স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে আর স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব বলতে এখানে এক্সএল মাইনাস এক্স সি তার উপর হোল স্কয়ার। শুধু জেড যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই পুরো অংশটুকু এর উপর চলে যাবে, আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্স সি স্কয়ার, ঠিক আছে। ঠিক আগের মতোই আমরা যদি এখান থেকে জেড নির্ণয় করতে চাই, মানে ট্যান থিটা নির্ণয় করতে চাই, তাহলে ট্যান থিটা সমান সমান দেখো আমরা জানি ভূমি বাই লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে এখানে কত আছে?
অবশ্যই এক্সএল মাইনাস এক্সি, আর ভূমি বলতে আর। অতএব থিটা সমান সমান আমরা এখানে চাইলে লিখতে পারবো ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর। ওকে, আমি আবারও বলছি, এই অধ্যায়ের ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে দেখতে হবে। খুব মনোযোগ সহকারে দেখলে তাহলে আমাদের যে সকল কন্ডিশনগুলো বুঝাচ্ছি সেগুলো অঙ্কে খুব সহজেই অঙ্কগুলো পেরে যাবা। আচ্ছা, এখন এখান থেকে আমরা পোলারের সূত্রটাকে লিখে ফেলি। পোলার ফর্ম, পোলার ফর্মের জন্য আমরা দেখেছিলাম যে জেড এবং থিটা থাকতে হবে। তাহলে জেড এর মান হচ্ছে এটা পুরো অংশটুকু, আর স্কোয়ার এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার। তুমি যদি 1 নম্বর ক্লাস দেখে থাকো তাহলে 1 নম্বর ক্লাস বুঝলে অবশ্যই এটুকু বুঝবা, কারণ অতিভুজ কিছুই না এখানে। দেখো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এতটুকুই আছে। এটা পুরোটা হচ্ছে অ্যাঙ্গেল। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, যাদেরকে আমি পড়াচ্ছিলাম তারা জিজ্ঞেস করেছে, স্যার এটা কি, মানে এত বড় কোণ কেন? এখানে মান যত বড় থাকবে ঠিক তত বড় কোণটা দিতে হবে। হ্যাঁ, তাহলে ট্যান ইনভার্সের জন্য আমাদের এখানে পুরোটাই পাচ্ছি এরকম এক্স এল মাইনাস এক্স সি ডিভাইডেড বাই আর। এতটুকু হলো পোলার ফর্মের জন্য আমাদের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে পোলার ফর্মের সূত্র। আচ্ছা, এবার এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মের জন্য কেমন হবে? রেক্ট্যাঙ্গুলার ফর্মের জন্য আমি দেখাই। রেক্ট্যাঙ্গুলার ফর্মের জন্য হবে এখানে জেড টি ইকুয়াল টু আর প্লাস যে এক্সএল মাইনাস এক্স সি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মের জন্য। এবার কন্ডিশন, যদি এক্স এল বড় না হয়, যদি এক্স সি বড় হয় তখন কেমন হবে? ঠিক আছে, এক্স সি যদি বড় হয়, আমি এখানে একটু দেখাই বিষয়টা, যে এক্স সি বড় আর এক্স এল যদি ছোট হয় তখন কেমন হবে। আমি এক বোর্ডেই এক পেজেই একসাথে করাচ্ছি যেন এটার সাথে তুমি এটা তুলনা করতে পারো। ঠিক আছে, চাইলে কিন্তু আমি মুছে দিয়ে নতুন করে আবার এই একই স্টাইলে এতটুকু জায়গা নিয়ে করতে পারতাম। তা আমি এখানে দেখাচ্ছি যেন পাশাপাশি দেখলে তোমরা কম্পেয়ারটা বুঝতে পারো যে কোনটা আসলে বড় হলে কিভাবে করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যদি এটা থাকে আনুভূমিক, এক্স এল এবার ছোট হবে এবং এক্স সিটা হচ্ছে আমাদের বড় হবে বলেছি। তাহলে এটা হচ্ছে আর, এটুকু এক্স এল আর এই পুরো অংশটুকু হচ্ছে এক্স সি। তাহলে ঠিক এক্স এল পরিমাণ যদি আমরা নিচ থেকে এটা কেটে দেই, এতটুকু কাটিং করলাম, তাহলে এটা হচ্ছে এক্স এল বাদ চলে গেল। তাহলে এই জায়গাটুকু কতটুকু থাকবে? এই জায়গাটুকু অবশ্যই এক্স সি মাইনাস এক্স এল পরিমাণ থাকবে। এখন এখান থেকে আমাদের একটা অতিভুজ অঙ্কন করলে, লব্ধি অঙ্কন করলে সেটা হবে অতিভুজ জেড। ঠিক একই রকম কন্ডিশন চলে এসছে আমাদের আগের 1 নম্বর ক্লাসের মতো। হ্যাঁ, কিন্তু এই চিত্রটা ছিল উপর দিকে, এটা হলো নিচ দিকে। কেন নিচ দিকে? আমরা জানি এক্স সি হয়, তো এক্স সি যদি বড় থাকে তাহলে আলটিমেটলি রেজাল্টটা তো এক্স সি এর দিকে থাকবে। এখানে যেমন এক্স এল বড় ছিল, আলটিমেট রেজাল্টটা আমাদের এক্স এল এর দিকে ছিল। ঠিক এখানে এক্স সি বড় হলে এক্স সি এর দিকে থাকবে। একই কন্ডিশন, একই রকম সূত্র, সবকিছু দেখো। অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ মানে এখানে কত? জেড ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে আর প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে এখানে এক্স সি মাইনাস এক্স এল, এরকম। ঠিক জেড যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আর স্কোয়ার প্লাস এখানে এক্স সি মাইনাস এক্স এল তার উপর স্কোয়ার। ট্যান থিটা নির্ণয় করতে গেলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ঠিক এটার মতোই লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে এখানে কত? এক্স সি মাইনাস এক্স এল, তাহলে এক্স সি মাইনাস এক্স এল ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে অতএব থিটা সমান, মানে জেড এবং থিটা সমান পোলারের জন্য এক্স সি মাইনাস এক্স এল তার উপর হোল স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স সি মাইনাস এক্স এল ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে পোলার ফর্মের জন্য সূত্র। আর রেক্ট্যাঙ্গুলার জন্য তাহলে কি করব? রেক্ট্যাঙ্গুলারের জন্য হচ্ছে জেড আর মাইনাস যে
এক্স সি মাইনাস এক্স এল। ঠিক আছে, দেখো তুলনাটা একটু দেখো, এইখানে ইন্ডাকটিভ কন্ডিশনটা উপরে ছিল তাই এটা প্লাস হয়েছে, এখানে ক্যাপাসিটিভ কন্ডিশনের জন্য এখানে মাইনাস হয়েছে। এখানে এক্স এল মাইনাস এক্স সি করা হয়েছে, এখানে এক্স সি মাইনাস এক্স এল করা হয়েছে। ঠিক আছে, দুইটা কিন্তু একই সূত্র। আমি তোমাদের একটু বলি, এই দুইটা আমরা জেড এর জন্য রেক্ট্যাঙ্গুলার ফর্ম যখন লিখি তখন এরকম লেখা হয় যে আর প্লাস মাইনাস জে এক্স এল মাইনাস এক্স সি। আমরা ছাত্রদের এভাবে পড়াই বা এভাবে বলি, কিন্তু আমি বলি কোনটা জানো, আমি বলি যে মাইনাসেরটা মনে রাখার দরকার নাই, সব সময় তুমি প্লাসেরটা মনে রাখবে, একটাই মনে রাখবে, এই সূত্রটাই মনে রাখো, তাহলে এনাফ। কিভাবে একটু দেখায়, দেখো এইখান থেকে যে সূত্রটা আমাদের আছে সেই সূত্রটাকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে কেমন হবে। এখানে দেখো এটাকে একটু মডিফাই করলে কেমন হবে, দেখো এটাকে যদি একটু ভেঙে নেওয়া হয়, যেগুলো সবার কাছে ভেঙে দিব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস জে এক্স সি মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু জে এক্স এল। এখন এখান থেকে আমরা যদি এই অংশটুকুকে একটু আগে লিখবো, এটাকে পরে লিখবো, তাহলে প্লাস জে এক্স এল মাইনাস জে এক্স সি। উভয়ের কাছ থেকে যদি জে আমরা কমন নিই এখন, তাহলে দেখো কি হয়, প্লাস জে যদি কমন নেওয়া হয় তাহলে কিন্তু এক্স এল মাইনাস এই যে এক্স সি থাকলো। তুমি একটু খোঁজ করে মানে একটু তাকিয়ে দেখো তো, যে এই যে সূত্রটা আগে লিখেছিলাম ইন্ডাকটিভের জন্য আর এখন যেটা লিখলাম ক্যাপাসিটিভের জন্য, হ্যাঁ এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। জাস্ট যোগ বিয়োগগুলো ভেঙে দিয়ে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখলাম, ঠিক এটার মতোই একদম সেম। তাহলে আমাদের এত কষ্ট করে দুইটা মনে রাখার দরকার আছে? তুমি একটা মনে রাখবা, এখানে প্লাস আর এখানে এক্সএল মাইনাস এক্সি, সবসময় প্লাস এক্সএল মাইনাস এক্সি। ক্যালকুলেটর তুমি দিয়ে দিবা, ক্যালকুলেটর তোমাকে ক্যালকুলেশন করে দিবে। তুমি জাস্ট একটা সূত্র মনে রাখো, তাহলে তোমার এই সকল অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের এই এক্সেল বড় এবং এক্সি ছোট, এবং এক্সি বড় এক্সেল ছোট, দুইটাকে পাশাপাশি করে দিয়েছি এই কারণে যেন তুমি কম্পেয়ার করে বুঝতে পারো যে কোনটা আসলে তোমার জন্য ভালো। মানে তোমার জন্য তো ভালো খারাপের কোনো বিষয় না, আসলে তুমি কোনটা সহজে বুঝতে পারছো যে এটা থাকলে কেমন হবে, এটা থাকলে কেমন হবে, সবগুলো তোমাকে ভালো বানিয়ে নিতে হবে, কারণ অঙ্ক যেটা দেওয়া আসবে তোমাকে সেটা করাই লাগবে, উপায় নাই। এখন এই অধ্যায়ে আর কিছু সূত্র আমরা দেখব, কয়েকটা যে সূত্র কয়টা বাকি আছে সেই সূত্র কয়টা আমরা দেখব যে আর কি কি সূত্র লাগতে পারে। এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে একটা সূত্র লাগবে আমাদের এক্সএল। এক্সএল সমান সমান হচ্ছে ওমেগা এল, আর ওমেগা সমান আমরা জানি হচ্ছে 2 পাই এফ, আর এল তো আগে থেকে থাকলো, তাহলে অতএব এক্সএল সমান সমান হচ্ছে 2 পাই এফ ইন্টু এল, এটা একটা সূত্র। এবং এক্স সি সমান সমান হচ্ছে 1 বাই ওমেগা সি, তাহলে 1 বাই ওমেগা সি যদি হয় তাহলে ওমেগার মান আমরা যেটা জানি সেটা বসাবো, তাহলে 2 পাই এফ হলো ওমেগা আর আগে থেকে সি ছিল, তাহলে এক্স সি সমান সমান আমাদের কি হলো, এক্স সি সমান সমান হচ্ছে 1 বাই 2 পাই এফ ইন্টু সি। তাহলে দেখো এখানে এই দুটো একটা সূত্র আসলো, আর আরেকটা যেটা জেনুইন সূত্র আমি এটা দেখালাম যে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্স সি। এই অধ্যায়ে আমাদের আর এই তিনটা সূত্র ব্যবহার হচ্ছে, ওইগুলোর সাথে এই তিনটা সূত্র ব্যবহার হবে, তোমরা অবশ্যই খাতায় এগুলো উঠিয়ে রাখবা। ঠিক আছে, এবং কোনো সমস্যা হলে আমাকে বলবো, অবশ্যই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর খুবই গুরুত্বপূর্ণ নোটিস এই যে এগুলো তুমি নোট খাতায় এইভাবে করে রাখো, তোমার ডুয়েট অ্যাডমিশন বলো এবং জব প্রিপারেশন বলো, সেম এইভাবেই তোমাকে পড়ানো হবে। এই একটাই ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালের জন্য, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মানে ত্রিপুলির জন্য। ঠিক আছে, তো ত্রিপুলির জব সেক্টরে যতগুলো তুমি জব করতে চাইবা সবগুলো কিন্তু এগুলোর মধ্যে থেকে আমাদের অঙ্কগুলো আসবে। সুতরাং তুমি এই সিম্পল বেসিকটা যদি বুঝে রাখো তাহলে তোমার অনেক কাজে আসবে। আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্সের ক্লাস করব, পরবর্তী ক্লাসে আমরা ম্যাথগুলো দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। ঠিক আছে।